বিচারের মুখোমুখি দাঁড়ানোর ক্ষেত্রে ওনার ক্ষেত্রে আইনের যথাযথ অনুসরণ করা হচ্ছে কিনা সেটাই আসলে দেখার মূল বিষয়। এখন সেই বিষয়ে ইউনূস সাহেব যে বক্তব্যগুলো দিচ্ছেন এগুলো অনেক ধোঁয়াশা মিশ্রিত। উনি বলছেন যে আমি একজন সম্মানিত মানুষ, আমাকে এভাবে অপমান করা হচ্ছে, কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, কিন্তু বিচারিক যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনার ভিতরে কোথায় ত্রুটি আছে কি নেই সে বিষয়ে উনি কিংবা ওনার লয়াররা এই বিষয়ে খুব একটা কথা বলছেন না। বলছেন যে অন্যায়ভাবে তাকে রাখা হচ্ছে, তার বিরুদ্ধে আজকে চার্জ ফ্রেম হলো। এইখানেও আমি ঠিক তাদের বক্তব্যে খোলাসাভাবে এই চার্জ গঠনের ক্ষেত্রে কি কি ধরনের অনিয়ম করা হয়েছে সে সমস্ত কথা বলা হচ্ছে না। তো যাই হোক, সেটা আমার বিচার্য বিষয় না, এখানে আদালতের বিষয়। আদালত যদি মনে করেন যে উনি এই সমস্ত অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে ওনার দুর্নীতি পরায়ণতা ছিল, তাহলে সেই বিচার ব্যবস্থার মতোই হবে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা আমি কিংবা অন্য কেউ ব্যক্তি বিশেষ এটা তফাৎ খুব একটা হবে না। আইন নিজস্ব গতিতেই চলবে এবং যারা বাইরের থেকে এটা পর্যবেক্ষণ করতে আসছে তাদেরকে আমার মনে হয় আইনমন্ত্রীর আগেও একবার ব্রিফ করেছেন যে আপনারা আসছেন, আপনারা ওয়েলকাম, আপনারা দেখতে পারেন যে বিচার প্রক্রিয়া বিচার কার্যক্রম কীভাবে চলছে। সো এটা নিয়ে আর কোনো কথা আসলে বলার সুযোগ খুব একটা নেই। আপনি প্রতিযোগিতামূলক রাজনীতির কথা বলছেন। হ্যাঁ, অবশ্যই প্রতিযোগিতামূলক রাজনীতিতে কিছুটা ঘাটতি আছে আমাদের দেশে। তো সেই প্রতিযোগিতামূলক রাজনীতির ঘাটতি থাকার ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের প্রধান রাজনৈতিক বিরোধী বন্ধু রাজনৈতিক দল বিএনপি তারা নির্বাচনে আসার ক্ষেত্রে এক ধরনের অনীহা প্রকাশ করছে এবং এই অনীহা প্রকাশ করার ক্ষেত্রে তারা বেশ কিছু বিষয়কে সামনে আনছে যে এই সমস্ত বিষয়গুলো যতক্ষণ না সুরাহা হবে ততক্ষণ আমরা নির্বাচনে যাব না। অপরপক্ষে আওয়ামী লীগ বলছে যে এই সমস্ত বিষয়গুলো সুরাহা হওয়ার ক্ষেত্রে তারা যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে সেইগুলো এই সমস্যা সমাধানের ক্ষেত্রে কোনো কার্যকরী ভূমিকা রাখবে না। অতএব তারা তাদের একটা পথ বেছে নিল যে আমরা রাস্তায় নেমে আমাদের এই সমস্ত দাবি মানতে বাধ্য করে তারপরে আমরা নির্বাচনে যাব। আওয়ামী লীগ ঠিক তার অপোজিটে অবস্থান নিয়ে বলছে যে এইগুলো বাধ্য করানোর মতো কোনো অবস্থা নয়, এটা আইনগত প্রক্রিয়া, আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেটা সেটেল হয়েছে এদেশে সেই সেটেলমেন্টের উপরে নির্বাচন হবে। এখন সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠান করছেন, নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না। এর ফলে প্রতিযোগিতার কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। সেই ঘাটতি আমি মনে করি যে আমাদের যে সমস্ত রাজনৈতিক বন্ধু দল আছেন তারা সেই জায়গা থেকে ফিরে আসবেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন, নির্বাচনে অংশগ্রহণ করে এদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবেন। এখানে প্রশ্ন একটাই যে 18 সালেও তো আপনারা আলোচনায় বসলেন, আলোচনার মাধ্যমে আপনার বিরোধী দলকে নির্বাচনে আনতেও সমর্থ হলেন। এই সময় এসে কেন আর সেই প্রয়োজন আপনারা মনে করলেন না? কেন একতরফা নির্বাচনই আপনারা করবেন না? আমরা সেই প্রয়োজন মনে করিনি তা কিন্তু নয়। আমরা কিন্তু তাদেরকে বলেছিলাম নির্বাচনের আগে যে হ্যাঁ আমরা আলোচনায় বসতে প্রস্তুত, তবে কোনো শর্ত থাকবে না, শর্তহীন আলোচনা হতে হবে। তো সেই ক্ষেত্রে তাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছিল যে শর্তহীন কোনো আলোচনায় আমরা যাব না, আমাদের একটা দফা এটা মানতে হবে আগে, তারপরে আমরা আলোচনায় বসতে। সেটাও তো মানে মাঠের বক্তৃতায়, কিন্তু সরাসরি কি এই প্রস্তাব আপনারা দিয়েছিলেন? সরাসরি এখানে দেখেন ওইভাবে প্রস্তাব কিংবা প্রস্তাবনার প্রয়োজন আপনার বোধ করবে নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশন তাদেরকে আলোচনায় বসা, নির্বাচন কমিশনে আসার জন্য তাদেরকে প্রস্তাব করেছিলেন, তারা নির্বাচন কমিশনে উপস্থিত হননি। নির্বাচন কমিশনের সাথে তারা আলাপ করা মনে করছে একটা ব্যর্থ প্রচেষ্টা, তারা যাবেই না। এই সমস্ত নানান কার্যক্রমের ভিতর দিয়ে তারা তাদের যে সমস্ত রাজনৈতিক ভাবনা চিন্তায় ছিলেন ওইখানে দাঁড়িয়েছিলেন, পরবর্তী আর কোনো চিন্তা করেননি, বিধায় আমার ধারণা আলোচনা আর হয়নি। আমি একটা আলাপের দিকে একটু যেতে চাই। সাকিব ভাই যে কথাগুলো বলেছেন যে রাজনীতির ব্যাকরণ চেঞ্জ হয়েছে যার কারণে রাজনীতির এই অবস্থা, তো ব্যাকরণ আমি তো দেখছি যে চেঞ্জ হওয়ার তো কোনো কারণ নেই। আজকে প্রশাসনিক অব্যবস্থাপনার কথা সাকিব ভাই উল্লেখ করেছেন, তো প্রশাসনিক অব্যবস্থাপনা তো 2021 অগাস্টে যে গ্রেনেড হামলা হয়েছিল তখন তো বাংলাদেশের সমস্ত প্রশাসনিক ব্যবস্থা এক জায়গায় চলে গিয়েছিল। প্রত্যেকটা ইন্টেলিজেন্স থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সবাই যুক্ত হয়ে গিয়েছিলেন এই ঘটনা ঘটানোর জন্য। তখন প্রশাসনিক অব্যবস্থাপনা কারোর চোখে পড়েছে কিনা আমার মনে নাই, তার থেকে প্রশাসনিক ব্যবস্থাপনা অনেক ভালো মতো এখন চলছে। বিচার বিভাগের কথা বলছেন যে বিচার বিভাগ, তো বিচার বিভাগের কথা বলার আগে আমি সবার আগে বলি বিচার বিভাগটাকে যদি আজকে নানান রকমের প্রশ্নের মুখে আনতে হয় তাহলে সবার আগে বলতে হবে যে বিচার বিভাগের এই অবস্থা কিভাবে সৃষ্টি হলো। আগে আপনাকে গোড়ায় আসতে হবে। যেই দিন বাংলাদেশের সর্বোচ্চ আদালত পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটে নাই আজ পর্যন্ত, এই বাংলাদেশের সর্বোচ্চ আদালত যে ঘটনা ঘটিয়েছে ওই সময় 7 জন বিচারপতি নজিরবিহীনভাবে বিব্রত বোধ করে যেদিন জাতির পিতার হত্যাকাণ্ডের বিচার বন্ধ করে দিয়েছিল সেই দিনই বিচার বিভাগের উপর প্রথম আঘাত আনা হয়েছিল। বাংলাদেশ আওয়ামী লীগ সেই জায়গা থেকে বিচার বিভাগকে বের করে এনেছে। বিচার বিভাগে